This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে শুভজিৎ। অনির্বাণ, শুরুতে একটা ছবি আজকে দেখাই, এ রাজ্যের ছবি। বালি চুরির অভিযোগ ঘিরে ধুন্ধুমার, আরামবাগের সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ছবিটা দেখুন, তারপরে বলছি ডিটেল। আজকের ছবি। ঘরে কি হয়েছে? ঘরে কি হয়েছে বলুন না, আপনি বলুন। এই হচ্ছে আজকের ছবি। দেদার বালি চুরি হচ্ছে দিনের পর দিন, আর তারই প্রতিবাদে আরামবাগের রাগপুরে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, শুধু বালি চুরি নয়, অবাধে ওভারলোড ট্রাকে যাতায়াতের জেরে রাস্তা দফারফা হয়ে যাচ্ছে। বারবার তারা প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। এবার সরকারি আধিকারিকদের দেখতে পেয়ে তারা ক্ষোভ উগরে দিলেন। আমরা বারবার চাইছি যে বালি বন্ধ হোক। আজ 15 বছর সরকার এসে সেই সব আমাদেরকে পুলিশ দিয়ে দুর্নীতি সব করে বন্ধ করে আজকে লুটে একবার বালি সব দিনের পর দিন সে মতো চুরি করে নিয়ে চলে যায়। 12 চাকা 18 চাকা মানে বড় বড় ডাম্পার লরি চলছে, তো সেই কারণে এখানে বাচ্চা ছেলেরা যায়, তো সেই স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে। যদি কোনো রকম কোনো বিপদ হয়, কারোর যদি কোনো অ্যাক্সিডেন্ট ধরো, তো কোনো রকম কিছু হয়, তাহলে সেই দায়িত্ব তো এনারা নেবেন না, সেই দায়িত্ব তার বাবা মারাই নেবেন। জোড়া ফুলের জমানায় বিডিও অফিসগুলো কি তৃণমূলীকরণ সম্পূর্ণ হয়ে গেল? হুগলির আরামবাগ মহকুমায় তো তেমনই অভিযোগ। শাসক দলের ঘনিষ্ঠ লোকজনকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়ে তাদের দিয়েই চলছে এসআইআর এর কাজ। আরামবাগ থেকে পুরসুরা একটার পর একটা বিডিও অফিসে নিয়ম ভাঙার ছবি। ঢোক গিলে এক জায়গায় বিডিও বলছেন যারা এটা করছেন তারা বিএলওরই সন্তান। আচ্ছা, তাও যদি হয়, তাদের কি বাবা মায়ের হয়ে ডেটা এন্ট্রির অধিকার দিয়েছে সংবিধান? এক হাতে গোছা গোছা ফর্ম, অন্য হাত মোবাইলে। ঝড়ের গতিতে মোবাইলে টাইপিং, ছবি আপলোড। না, এরা কেউই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত নন। কেউ কলেজে পড়েন, কেউ বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। খোদ আরামবাগ বিডিও অফিসে নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এসআইআর এর ডেটা এন্ট্রি। অস্থায়ী কর্মীদের দিয়েই চলছিল ফর্মের আপডেট, মানে ডিজিটাইজেশনের কাজ। টিভি9 বাংলার ক্যামেরা দেখে কার্যত পালালেন বিডিও। ছবি তুলতেই গোঁসা বিডিও অফিসের কর্মী থেকে আধিকারিকদের। আমাদের বিএলও কোনো ছেলে মেয়ে আসতে পারে, কিন্তু বাইরের কোনো ছেলে নিয়ে বলছি আমাদের যারা বিএলও আছে তাদের ছেলে মেয়েদের। ঠিক আছে, আপনি নামান, ওটা নামান, তারপর কথা বলুন। প্রশাসনের লোকজন যতই লাল চোখ দেখাক না কেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন ডেটা এন্ট্রিতে যুক্ত ছেলে মেয়েরাই। কৃষ্ণেন্দু বাবু বলছেন এগুলো নামগুলো এন্ট্রি করতে। আচ্ছা, আপনি কি কোনো সরকারি আধিকারিক? না না না, এসআই ফর্মগুলো আপডেট করছি। কে করতে বলেছে? কৃষ্ণেন্দু স্যার। কি বলেছে? এই যে বললাম আগে বাড়িতে যে আমরা এসেছিলাম, বললো এসআই ফর্মগুলো দেখিয়ে দিয়ে কি আপডেট করতে হবে অনলাইনেতে। কি বলেছে আপনাদেরকে? আমাদের বলেছে এই ফর্মগুলো আপডেট করার জন্য বলেছে। এটার কি পারিশ্রমিক দেবে? হ্যাঁ, বলেছে পারিশ্রমিক দেবে। আরামবাগের মতো পুরসুরা বিডিও অফিসে নাকি অস্থায়ী কর্মীদের দিয়ে চলছিল ফর্মের আপডেট। জানতে পেরে দলবল নিয়ে বিডিও অফিসে যান পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এগুলো কিসের জন্য আছে? পাবলিকের স্বার্থে সবই আপনাদের এখান থেকে স্টাফি খবর দিচ্ছে অস্থায়ী কর্মীরা এখানে এন্ট্রি করছে। বিজেপির দাবি, বিধায়ক যেতেই উধাও হয়ে যান অস্থায়ী কর্মীরা। আমি সবাইকে সাবধান করছি, যে কোনো বিডিও অফিসে আমরা যে কোনো দিন ঢুকে যাব, ঢুকে গিয়ে যদি একজনকে আমরা হাতে নাতে ধরে ফেলি তাহলে কিন্তু কারুর ছাড় নেই। বিজেপি বিধায়ক গিয়ে এসব নাটক করছে, এসব নাটক করে লাভ নেই। এর পুরো দায় এবং দায়িত্ব ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে নিতে হবে। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা পর্ব থেকেই শাসক দলের বিরুদ্ধে একের পর এক কারচুপির অভিযোগ উঠছিল। তা বলে প্রশাসনকে কাজে লাগিয়ে গাজোয়ারি। বিরোধীদের প্রশ্ন, এভাবেই কি খেলা চালাবে শাসক দল? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, টিভি9 বাংলা। আরব রজনীর আলিবাবাকে মনে পড়ে।
গুপ্তধন উদ্ধারের পর মর্জিনার বুদ্ধিতেই 40 চোরের কোপ থেকে রক্ষা পেয়েছিলেন। এখন যে মর্জিনাকে দেখব তিনি বাংলাদেশ থেকে এসে সন্দেশখালিতে স্থায়ী ঠিকানা বানিয়েছেন। ঠিক স্থায়ী ঠিকানা। গফুর গাজীও তো ওই আলিবাবার পথেরই পথিক, তবে কার বুদ্ধিতে তাদের এই প্রাপ্তিযোগ সেটা কেউই খুলে বলেননি। সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাঠি পঞ্চায়েতের 235 নম্বর বুথের বাসিন্দারা অবশ্য বলছেন এর পিছনে আছে নাকি সেই শাহজাহান। নূর আলী গাজী আসলে আমার কাকা হয়। হ্যাঁ, কাকাকে আমি বাবা করেছি। আসলে আমার কাকা হয়। হ্যাঁ, কাকাকে আমি বাবা করেছি। আমি মিথ্যে কথা বলে কাউকে করব না। সোজা কথায় কষ্ট নেই, সাদা মনে তো কাদা নেই। তাই কি কিছুই গোপন রাখলেন না বাংলাদেশি মর্জিনা? সন্দেশখালিতে ঢুকে কাকাকে বাবা সাজিয়ে পরিচয়পত্র বের করেছেন। লক্ষ্যের ভান্ডার থেকে রেশন সবকিছুই তাঁর ভাড়ারে ঢোকে। মর্জিনার মতোই আরেক করিতকর্মা গফুর গাজী। আধার প্যান থেকে খাদ্য সুরক্ষার কার্ড, 1 দশকে সবই হয়ে গিয়েছে। আমি এখান থেকে 10-15 বছর আগে আছি। আমার আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে, খাদ্য সুরক্ষার কার্ড হয়ে গেছে। আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর রেশন। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, স্বাস্থ্য সাথী কার্ড আছে। শ্বশুরবাড়ি বাংলাদেশে গরুহাট পারুলিয়া। সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাঠি পঞ্চায়েতের 235 নম্বর বুথে মর্জিনা বিবি, সাইম গাজী, হাবিবুল শেখদের সন্দেহের চোখে দেখেন এলাকার আদি বাসিন্দারা। সবার অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহানই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য দ্বীপাঞ্চলের দরজা খুলে দিয়েছিল। এখানে ওই শাহজাহানের ছাত্র শাহ এখানে এসেছে, এরা চলে যাক, যেখান থেকে এসেছে সেখান থেকে চলে যাক। সরকার যেন সেই পদক্ষেপ নেয়, এদের যেন তাড়াতাড়ি দেশ থেকে বের করা হয়। সরকারি সুযোগ সুবিধা সব কিছু করেছে, পার্টির দ্বারাই থেকে সব কিছু হয়েছে। আমরা চাইছি ওরা দেশের মানুষ দেশে ফিরে গেলে ভালো হয়। ভোট ব্যাংকের স্বার্থে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের তৃণমূল মদত দিচ্ছে বলে অভিযোগ জানিয়ে আসছে বিজেপি। সন্দেশখালী 2 নম্বর ব্লকের এই খণ্ডচিত্র তাদের হাতে কি নতুন অস্ত্র তুলে দিল? সেই জন্যই মমতা ব্যানার্জি আপনি এত ডেসপারেট ছিলেন শেখ শাহজাহানকে বাঁচাতে যে রাজ্য সরকার একটা তদন্ত করুক ওই ধামাখালি থেকে কত অনুপ্রবেশকারী আর টেররিস্টরা ঢুকেছে। জেলা তৃণমূল নেতাও এই অভিযোগ শুনে ঢোক গিলছেন। সরকার এগুলো ভুল ত্রুটি সংশোধন করবে, কাজ করতে গেলে ভুল হয়, নির্বাচন কমিশন এটা দেখতে, অনুপ্রবেশকারী তাদের আইন অনুসারে তাদের যে ব্যবস্থা নেওয়া তারা সেটা নেবে। হ্যাঁ, কমিশনের নির্দেশ আমরা মেনে চলার চেষ্টা করব। আমি অলরেডি 2জনকে আইডেন্টিফাই করেছি। একজন এসে বিগত 500 বছর আগে, আর একজনের 2002-এর ডাটা নেই। এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ হতে চলল। এরপর জানা যাবে কত নাম বাদ পড়ল। প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। কিন্তু বাংলার আনাচে কানাচে উইপোকার মতো ছড়িয়ে থাকা অনুপ্রবেশকারীদের প্রত্যেককে খুঁজে বেছে ফেরত পাঠানো সম্ভব হবে কি? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এখনো পর্যন্ত 10 লক্ষ লোকের নাম বাদ পড়ল এসআইআরে। এখনো পর্যন্ত 10 লক্ষ লোকের নাম বাদ পড়ল এসআইআরে। এর মধ্যে 6.5 লক্ষ মৃত। ডিটেল দেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, বড় খবর নিঃসন্দেহে, ডিটেল দাও। শুভজিৎ, 4 ডিসেম্বর এনুমারেশন ফর্ম তোলা এবং ডিজিটাইজ প্রক্রিয়ার শেষ দিন, কিন্তু তার আগেই গোটা রাজ্যে 10 লক্ষ ভোটারের নাম বাদ গেল ইসিআই এর তরফ থেকে, এবং এদের নাম আর উঠবে না বলে নিশ্চিত করেছে কমিশন। এই 10 লক্ষ লোকের মধ্যে 6 লক্ষেরও বেশি মানুষ রয়েছেন যাদের নাম রয়েছে মৃত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাদবাকি কয়েক লক্ষ লোকের নাম যারা শিফটেড ভোটার অথবা তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, এমন লোকেরই নাম বাদ গেছে এই এসআইআর থেকে। এর মধ্যে নর্থ কলকাতা তাদের যে কাজ সম্পন্ন করেছে তার মধ্যে থেকে 10% নাম বাদ দেওয়া সম্ভব হয়েছে। নর্থ কলকাতা সব থেকে বেশি এগিয়ে রয়েছে গোটা রাজ্যের মধ্যে। এই মুহূর্তে এসআইআর এ যেখানে এনুমারেশন ফর্মের কাজ এখনো পর্যন্ত চলছে, তার মধ্যে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া থেকে বাদ গেল রাজ্যের 10 লক্ষ ভোটারের নাম। সুজিত, ধন্যবাদ। নিঃসন্দেহে বড় খবর। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, এসআইআর এ 10 লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে, যার মধ্যে 6.5 লক্ষ মৃত এবং বাকিরা স্থানান্তরিত, এমনটাই কমিশন সূত্রে খবর। 4 তারিখ থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। আজকে পর্যন্ত যা আপডেট সূত্র মারফত বলছে,
তাতে 10 লক্ষ লোকের নাম বাদ পড়েছে। মানে এই নামগুলো আর আবেদন করারও কোনো জায়গা রইল না, কারণ 6.5 লক্ষ মৃত আর বাকিরা স্থানান্তরিত। সব থেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর কলকাতায়, এমনটাই কমিশন সূত্রে খবর। আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো। রাত বিরেতে ডাক্তারবাবু ঘুরছেন গাড়িতে, খুব ব্যস্ত, তা বলে ডাক্তারের গাড়িতে এত লোক। চোখ কচলে পুলিশ গাড়ি থামাতেই গাঁজাখুরি গপ্প শুরু করেন গাড়িতে থাকা লোকজন। থানা পর্যন্ত আর নিয়ে যেতে হয়নি, গাড়ির নিচে যে গাঁজা স্তূপ। নলহাটিতে বমাল গ্রেপ্তার। গাড়ির সামনে সাজানো ডাক্তার স্টিকার, 4 চাকার মধ্যে কি ডাক্তারি চলছিল তা বুঝতে খুব একটা অসুবিধে হয়নি দুঁদে পুলিশ অফিসারদের। সন্দেহজনক গাড়ি থামাতেই গুপ্তধন। বিলাসবহুল গাড়ির চেসিসের নিচে রীতিমতো চেম্বার বানিয়ে লুকিয়ে রাখা হয়েছিল প্যাকেট প্যাকেট গাঁজা। বীরভূমের নলহাটিতে গাঁজা পাচারের ছক বানচাল, পুলিশ সূত্রে খবর। সিকিমের নাম্বার প্লেট লাগানো গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 29 কেজি গাঁজা। ধরা পড়ে 4 জন, যাদের 2 জন বীরভূমের নলহাটি, জলপাইগুড়ি ও কোচবিহারের বাসিন্দা 1 জন। এই 4 জনের কাছ থেকে কমার্শিয়াল কোয়ান্টিটি হিউজ পরিমাণ গাঁজা উদ্ধার হয়। গাড়ির নিচে ওরা নিয়ে এসেছিল ভরে, পুলিশের চোখে ধুলো দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। গরু থেকে বালি, কয়লা থেকে পাথর, বীরভূম জেলাকে কেন্দ্র করে বারবার পাচারকারীরা সক্রিয় হয়েছে। এবার সিকিম থেকে উত্তরবঙ্গ হয়ে গাঁজা পাচারের রুট হয়ে গেল বীরভূম। উদাসীনতার কারণেই সিকিমের নাম্বার দিয়ে কোচবিহার থেকে নলহাটি পর্যন্ত গাড়িটা আসতে পারল। পুলিশ প্রশাসনকে ঠিকমতো কাজে লাগাচ্ছে না, শুধুমাত্র নেতাদের ডিউটি এবং বিজেপির লোকেদেরকে ফাঁসানো, মিথ্যা কেস, এই কাজেই পুলিশকে লাগাচ্ছে। কোনো জায়গায় মাছের ঝুড়ি, কোথাও আবার তেলের ট্যাঙ্কার, কখনো ট্রেনের কামরা, এবার ডাক্তারের স্টিকার দেওয়া গাড়িতে লক্ষ লক্ষ টাকার গাঁজা পাচার। গাঁজা উদ্ধার রুটিন বিষয় হয়ে দাঁড়ালেও কারবারের আসল মাথাদের নাগাল মিলছে কি? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, এখনো পর্যন্ত যা খবর তাতে SIR এ রাজ্যে 10 লক্ষ লোকের নাম বাদ পড়েছে। এখনো পর্যন্ত 10 লক্ষ লোকের নাম বাদ পড়েছে SIR এ। 4 তারিখ থেকে শুরু হয়েছে SIR প্রক্রিয়া, আজকে 24 তারিখ, 20 দিনের মাথায় সূত্র মারফত যে খবর পাচ্ছি আমরা, তাতে 10 লক্ষ লোকের নাম বাদ পড়েছে, যার মধ্যে 6.5 লক্ষ মৃত এবং বাকিরা স্থানান্তরিত। কমিশন সূত্রে এমনটাই খবর। নিঃসন্দেহে বড় খবর, ডিটেল আগে নিয়ে নেই শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, SIR প্রক্রিয়া, এনুমারেশন, ফর্ম বিলি এবং ডিজিটাইজেশনের পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল 4 ডিসেম্বর, কিন্তু তার আগেই রাজ্যের 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়লো এই SIR থেকে। এই 10 লক্ষ ভোটারের মধ্যে মৃত রয়েছেন প্রায় 6.5 লক্ষ মানুষ, আর বাদবাকি শিফটেড ভোটার, অথবা তারা এনুমারেশন ফর্ম নিতে পারেননি, বা সেই অ্যাড্রেসে যখন গেছে BLO সেখানে দেখা গেছে সেই নামের কেউ নেই। এই সমস্ত বিষয়গুলো বাদ দিলে বাদবাকি এই গোটাটা মিলিয়ে হচ্ছে 10 লক্ষ। তোমার মনে থাকবে শুভজিৎ, এর আগে আধারের সঙ্গে যখন বৈঠক করেছিল নির্বাচন কমিশন, সে সময় আধারের একটা হিসেব ছিল যে 2022 থেকে 2024 সালের মধ্যে প্রায় 30 লক্ষ ডেড ভোটারকে শনাক্ত করা সম্ভব হয়েছে আধারের মাধ্যমে। কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশনের যুক্তি ছিল যে 2022-এর পরেও কিন্তু কাজ থেমে থাকেনি, 2022, 23, 24-এও আলাদা আলাদা করে ডিভিশন হয়েছে, যেখানে স্পেশালি কারা মৃত ভোটার তাদের নাম বাদ দিতে পেরেছিল নির্বাচন কমিশন। ফলে একটা নিট তথ্য কোথাও গিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজন ছিল। শুধুমাত্র এই 20 দিনের মধ্যে এই 10 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া সম্ভব হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই 10 লক্ষ ভোটারের নাম আর কোনোভাবেই এখানেই প্রশ্ন, কারণ এর আগে দেখো বিভিন্ন সময় বিভিন্ন যে খসড়া প্রকাশিত হয়, সেটা বিহারে SIR হতে পারে, কিংবা তারও বেশ কয়েক বছর আগে অসমে NRC হতে পারে। আগে খসড়া, তারপর তো পূর্ণাঙ্গ তালিকা, ফাইনাল তালিকা প্রকাশিত হয়। দেখা গেছে যে খসড়ায় নাম বাদ গেলেও পূর্ণাঙ্গ তালিকায় বেশ কিছু লোকের নাম যুক্ত হয়। মানে এখানেই 10 লক্ষের আর কোনো সম্ভাবনাই নেই পরবর্তীতে যুক্ত হওয়ার, তাই তো? একেবারেই সেটা বলা যায়, তার কারণ যে ব্যাখ্যাটা নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে যে এই যে 10 লক্ষের মধ্যে 6 লক্ষেরও বেশি মৃত ভোটার, সেটা যদি নির্বাচন কমিশনের নিজস্ব সাইটে উঠে গিয়ে থাকে, তাহলে সেটা দ্বিতীয়বার
এন্ট্রি হবে না। 2 হচ্ছে শিফটেড ভোটার, যেটার আশঙ্কা সব থেকে বেশি নির্বাচন কমিশন করেছিল এবং বারবার এটা জানানো হয়েছিল যে এই এসআইআর এর মধ্যে এসআইআর এর মূল উদ্দেশ্য হলো থেকে পরিষ্কার করবার। তুমি বলছিলে এর আগেই যে 2022-এর পর আধারের সঙ্গে লিঙ্ক করানোর ক্ষেত্রে বা আধার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখার ক্ষেত্রে নির্বাচন কমিশন পেয়েছিল যে 30 লক্ষ ভোটার মৃত। আজকে আমরা পেলাম যে ফাইনালি 6 লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম বাদ গেল। তাহলে কি ধরে নেব 2022 সালের পর থেকে 30 লক্ষ মৃত ভোটারের মধ্যে 24 লক্ষের নাম আগেই ইয়ারলি যে রিভিশনগুলো হয়েছে গত 3 বছরে তাতে বাদ চলে গিয়েছে? সেটা নয়, কারণ এখনো পর্যন্ত এসআইআর এর কাজ চলছে, ফলে মৃত ভোটারের সংখ্যা ঠিক কতটা সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা সম্ভব হবে না। 2 হচ্ছে যে পুরো যে 24 লক্ষ মৃত ভোটারই ইলেকশন কমিশন প্রত্যেকবার মিলিয়ে খুঁজে পেয়েছে এমনটা তথ্য ইলেকশন কমিশনের কাছে নেই। বেশ, আমাদের সঙ্গে থাকো শ্রাবন্তী। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাদের প্রাথমিক রিয়াকশন এখনো পর্যন্ত যা ঘোষণা, যা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, তার প্রেক্ষিতে? জয়প্রকাশ বাবু শোনা যাচ্ছে? জয়প্রকাশ বাবু শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের প্রাথমিক রিয়াকশন, 10 লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর, এবং তার মধ্যে 6 লক্ষেরও বেশি মৃত ভোটার, বাকিটা শিফটেড, মানে অন্য জায়গায় চলে গিয়েছে। দেখুন, এই তথ্যগুলো এখনো পর্যন্ত মৃত ভোটার বিএলও বুথ লেভেল অফিসাররা যদি ডিজিটাইজেশনের মাধ্যমে তুলে দিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে যে এরা 10 লক্ষর মধ্যে 6 লক্ষ মৃত বা যারা নিজেদের বুথে বলছেন সেই খবর নিয়ে এর মধ্যে উল্টো খবরও পেয়েছি, মৃত বলে দিয়েছে, পরে লোক বলছে আমি তো জীবিত। এটা একটা ভেরিফিকেশন, যেটা ইলেকশন কমিশনের ম্যানুয়াল আছে, যে যেই ডিলিট বা ডেট বলবে সঙ্গে সঙ্গে সেটা ডিউলি বুথ লেভেল এজেন্টের দ্বারা ভেরিফিকেশন হতে হবে। এর আগে ছিল যে ডেথ সার্টিফিকেট দিতে হবে, তাদের ফ্যামিলির লোক ফর্ম ফিল আপ করে বলবে মারা গেছেন এবং ডেথ সার্টিফিকেট সহযোগে। আমি বলছি এই 6 লক্ষ 7 লক্ষ যারাই মৃত হোক, তাদের ডেথ সম্বন্ধে স্যাঙ্গুইন হচ্ছেন কি করে, মুখের খবরে না ডেথ সার্টিফিকেট দ্বারা? এই প্রশ্নটা আমার রইল আপনাদের কাছে। দ্বিতীয়ত হচ্ছে যারা অন্য জায়গায় চলে গেছেন বলেছেন, স্থানান্তরিত হলেও তাহলে হবে সেই অন্য জায়গায় গেলে তাদের কি অন্য জায়গায় ভোটার লিস্টে নাম উঠছে? কারণ বলা হচ্ছে এই জন্যই এসআইআর সারা দেশে একসঙ্গে হওয়ার কথা, যে এখান থেকে কেউ মহারাষ্ট্রে গেছে, সঙ্গে সঙ্গে সে মহারাষ্ট্রেতে তার নামটা তুলবে, স্থানান্তরিতদের নাম তো বাদ যাবে না, নামটা এক ভোটার লিস্ট থেকে আর এক ভোটার লিস্টে যাবে। সুতরাং সেটাকে বাদ দেওয়া বলা যায় না। এক রাজ্যের মধ্যেও একটা বিধানসভা থেকে আর একটা বিধানসভায় সে যেতে পারে, তাহলেও সেটা বাদ নয়, স্থানান্তরিত হলো। এই জিনিসগুলো যতক্ষণ না ড্রাফট ভোটার লিস্ট বেরোচ্ছে ততক্ষণ কেউ বলতে পারবে না। ইলেকশন কমিশনারেরও উচিত না এইরকম আধা খেঁচড়া একটা অর্ধেক নিউজ সূত্র অনুসারে কাউকে শেয়ার করা। ইলেকশন কমিশন পদে পদে তাদের হটকারিতা এবং আনপ্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট, প্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট নয়, যেটা আনপ্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট প্রকাশ আসছে, তার মধ্যে এটাও একটা সংযোজিত হলো যে পুরো জিনিসটা অধ্যয়ন না করে এই ইলেকশন কমিশনাররা পুরো জিনিসটা নিজেরাই ভালো করে জানেন না, যতক্ষণে আমরা জানি, বেশ তার উপরে তারা স্টেটমেন্ট করে দিচ্ছেন। সুতরাং এই 10 লক্ষ বাদ যাচ্ছে, এটা আমার মনে হয় এখনই বলার সময় হয়নি। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে শঙ্কর ঘোষ রয়েছেন, রাজ্য বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক। শঙ্কর বাবু, আপনাদের প্রতিক্রিয়া? দেখুন, আমি ব্যক্তিগতভাবে জানি না যে এটা সরকারি বিবৃতি কিনা ইলেকশন কমিশনের পক্ষ থেকে। আমি প্রথম দিন থেকে একটি কথা বলে এসেছি যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে ইলেকশন কমিশনের কিছু নির্ধারিত গাইডলাইনের উপরে দাঁড়িয়ে কিছু নাম বাদ যাবে, বেশিরভাগ নাম থাকবে। ফলে এ ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত খসড়া তালিকা বেরোচ্ছে
এই নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না। এই সময়কালে 2002 পরবর্তীতে যেহেতু বেশ অনেকটা সময় 30 বছর অতিক্রান্ত হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছেন, অনেক মানুষ অন্য জায়গায় চলে গিয়েছেন, এবং এই সময়কালে যেটা বহু চর্চিত দুটো বিষয় যে একই নাম বেশ কয়েক জায়গায় রয়েছে, তার সাথে সাথে সীমান্ত অঞ্চলে যেভাবে অনুপ্রবেশকারীদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার সংখ্যাটা আমার কাছে অনেক অনেক বেশি, যা আমি প্রাথমিকভাবে শুনলাম। ঠিক আছে, আপনি ভোটার লিস্ট বেরোলেই বোঝা যাবে কত নাম বাদ দিয়েছে আর কত নাম রয়েছে। বেশ, ধন্যবাদ ধন্যবাদ শঙ্করদা। সাময়িকভাবে তাপমাত্রা কমবে বাংলায়। আগামী 48 ঘন্টায় কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে দুদিন পর আবার চড়বে পারদ। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় সেনিয়া সৃষ্টির সতর্কতা। ডিসেম্বরের শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃষ্টি হলে ধান এবং আলু চাষে ক্ষতির আশঙ্কাও রয়েছে। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাচ্ছি আমরা, সাময়িকভাবে তাপমাত্রা কমবে গোটা রাজ্যে। আগামী 48 ঘন্টায় কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঘূর্ণিঝড়ের প্রভাবে দুদিন পর আবার তাপমাত্রা বাড়তে পারে।